বাবা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে আর জোর করো না। যাকে বিয়ে করব তাকে যদি ভালোই না বাসতে পারি তাহলে সেই বিয়ে করে কি লাভ বলো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার এত আদরের ভাতিজি কষ্টে থাকুক। আজ প্রথম নিজের বাবার বিরুদ্ধে এতগুলো কথা বলল তনয়। ওর কথাগুলো শেষ হতে না হতেই ওর বাবা কষে একটা থাপ্পড় মারলেন। তারপর রাগে গজরাতে গজরাতে বললেন, বিয়ে যখন করবি না তাহলে ওর বিয়েটা ভেঙে দিলি কেন বল? উত্তর দে আমার কথা। তুই যদি ওকে ভালোই না বাসিস তাহলে ওর বোরকে ফোন করে বলেছিস যে তোর সাথে সাফিকা রিলেশন আছে? বল। তনয় এবার ভীষণ রেগে গেছে। ওর বাবার সামনে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দাঁতে দাঁত চেপে তনয় বলল, তোমরা আমার কথা বিশ্বাস কেন করছো না? আমি বরকে কোনো কল করিনি, আর না তো কিছু বলেছি। আর সাফিকার সাথে রিলেশনের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তোমরা সবাই জানো যে ওই মেয়েটাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। তাকে ভালোবাসা বা বিয়ে করা তো দূরে থাক। এজন্যই তো আমার সন্দেহ তোর উপর। তুই ছাড়া এই বিয়ে কেউ ভাঙতে পারে না। যবে থেকে সাফিকাকে এখানে এনেছি তবে থেকে তুই মেয়েটাকে সহ্য করতে পারছিস না। তুই ওর বিয়ে ভাঙার জন্য এমন একটা জঘন্য কাজ করবি আমি ভাবতেও পারিনি। তোকে নিজের ছেলে ভাবতেও ঘৃণা লাগছে। বাবা, তুমি তোমার ছেলেকে এই চেনো? তোমার মনে হয় আমি এই ঘৃণিত কাজটা করতে পারি? আমি শিওর ওই ছেলেটাই বিয়ে করবে না, তাই এত সব ফোন দিয়ে আসছে। এমন একটা মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে? জলজান্ত একটা রোবট। প্রথমে সুন্দরী দেখে হ্যাঁ বলে দিলে ও পরে হয়তো ওর ব্যবহার দেখে ওর সাথে কথা বলে আফসোস হচ্ছিল যে এমন একটা মেয়েকে কি করে বিয়ে করবে। তনয়, তুই এত বড় একটা অন্যায় করার পরেও বড় বড় কথা বলে যাচ্ছিস। লজ্জা করছে না তোর? তোর জন্য সাফিকার জীবনটা আমি নষ্ট হতে দেব না। এইসব শোনার পর আর কেউ রাজি হবে ওকে বিয়ে করতে? আমি তোর মতামত শুনতে চাইনি। আমি শুধুমাত্র আমার মতামত জানাচ্ছি। বাবা, তুমি সাফিকাকে জিজ্ঞেস করে দেখো, আর আমার সাথে বিয়ে দিলে ও আরো দুঃখী হবে। তুমি বুঝতে পারছো না? আমি কিছুতেই ওকে হ্যাপি রাখতে পারবো না। বাবা প্লিজ, তুমি জেনে শুনে ওই মেয়েটার সাথে আমার জীবনটাও নষ্ট করে দিও না। ওর জন্য আরো ভালো পাত্র পাওয়া যাবে, প্লিজ বাবা। ভালো পাত্র? আজকে মান সম্মান না থাকলে তুই ভালো পাত্র দিয়ে কি করবি? এভাবে তোর কারণে ওর বিয়ে ভেঙে গেছে। শুনলে কোনো ভালো পাত্র ওকে বিয়ে করতে রাজি হবে বল? আর সব আত্মীয় স্বজনদের কাছে আমার মুখ দেখানোর মতো ব্যবস্থা রেখেছিস তুই? আজ তোদের বিয়ে না হলে সবার সামনে মুখ দেখাতে পারবো ভেবেছিস? বাবা, তুমি মান সম্মানের কথা ভেবে আমাদের দুজনের জীবনই এভাবে শেষ করে দিতে পারো না। এতে কেউ সুখী হব না। তুমি বরং সাফিকাকেই জিজ্ঞেস করো। আমি 100% শিওর ও নিজেও আমাকে বিয়ে করতে চাইবে না। আমি কথা দিচ্ছি সাফিকা রাজি থাকলে আমি ওকে বিয়ে করে নিব। কথাগুলো বলেই তনয় ভাবতে লাগলো যে সাফিকা নিশ্চয়ই ওকে বিয়ে করতে রাজি হবে না। যদিও ফোনটাও করেনি, কিন্তু যেই করে থাক, নাম তো ওরই নিয়েছে। কে হতে পারে যে ওকে এত বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে? কিন্তু ও যে বলে দিল যে সাফিকা রাজি থাকলে ও ওকে বিয়ে করে নিবে। সাফিকা যদি সত্যিই রাজি হয়ে যায় ওকে বিয়ে করতে, তাহলে না না, যে করেই হোক এখন সাফিকাকে মানাতে পারলেই ওর বাবার এই বাজে সিদ্ধান্তটা থেকে ও মুক্তি পাবে। এতক্ষণ তনয় ওর বাবার শহীদুল সাহেবের সাথে তর্ক করছিল ও চাচাতো বোন সাফিকাকে নিয়ে। সাফিকা গ্রামের মেয়ে, ওদের ওখানে নর্মাল একটা কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্সটা কমপ্লিট করেছে। ওর বাবা কৃষি কাজ করে, জমি জমা অনেক আছে। সাফিকারা দু বোন, কোনো ভাই নেই। ওর ছোট বোন সানিয়া এবার কলেজে উঠল। তনয়ের বাবা ভাতিজিকে নিজের কাছে এনেছিল বিয়ে দেওয়ার জন্য। পাত্র ছোট একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কেন জানি তনয় সাফিকাকে দেখতেই পারতো না। এই কথাটা সবাই জানতো, কিন্তু আজ সাফিকার বিয়ে ছিল। হঠাৎ বরের বাবা ফোন করে জানায় যে তার ছেলে নাকি ওনাদের ফোন করে জানিয়েছে যে সাফিকার সাথে তনয়ের সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তনয় নাকি এটাও জানিয়েছে সাফিকা প্রেগনেন্ট। শেষের কথাটা এক কান দুই কান হতে হতে সবার কানে পৌঁছে গেছে। সবাই এসব নিয়েই আলোচনা করছে। তনয়ের ভাষ্য মতে এই ফোনটাও করেনি, কিন্তু ওর বাবার বিশ্বাস যে এই ফোনটা ওই করেছে। তনয় ভীষণ রেগে আছে। নিজের বাবাই যেখানে ওকে বিশ্বাস করছে না, সেখানে অন্য কেউ ওকে কি বিশ্বাস করবে? সাফিকার উপরে রাগে ফেটে পড়ছে। সাফিকার মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। গ্রামের সহজ সরল মানুষ, শহরে এসেছিল নিজের মেয়েকে ভালোভাবে বিয়ে দিতে,
কিন্তু সেটা যে তাদের জীবনের বড় ভুল হবে তা ভাবতেও পারেনি। সবাই জানে যে এসব মিথ্যে, কিন্তু আত্মীয়দের মুখ কি করে বন্ধ করবে? সবাই শাফিকাকে ছি ছি করছে। কয়দিনের জন্য চাচার বাড়ি এসেই চাচাতো ভাইয়ের সাথে এসব। শাফিকার বাবা খুব চিন্তায় আছে। এক মেয়ের বিদায় নিয়েই যদি এত কিছু হয়ে যায়, তাহলে উনি ওনার ছোট মেয়ের বিয়ে দিবেন কি করে? তনয়ের গার্লফ্রেন্ড আছে, ওদের 2 বছরের রিলেশনশিপ। ওকে ছাড়া তনয় আর কাউকেই বিয়ে করতে পারবে না। আর তাছাড়া গ্রামের সহজ সরল ন্যাকা টাইপের মেয়ে দেখলেই তনয়ের গা জ্বালা করে। এ কারণেই শাফিকাকে ওর অপছন্দ। সব সময় বাধ্য মেয়ের মতো সবার হুকুমের আশায় থাকে। যে যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। নিজস্বতা বলতে কিছুই নেই এই মেয়ের। আর তাকে নাকি ও ভালোবাসে, কথাগুলো ভাবতেই গা ঘিন ঘিন করে ওঠে তনয়ের। তনয়রা 2 ভাই আর 1 বোন। ওর ভাই তুষার মাস্টার্স করছে, আর ছোট বোন তন্নি সানিয়ার সমান, সবে কলেজে উঠল। তনয়রা মাঝে মধ্যেই গ্রামে যেত, তবে শাফিকা এই প্রথম ওদের বাসায় এসেছিল। এর আগেও তনয় শাফিকাকে পছন্দ করতো না, কেমন যেন মরা মরা টাইপের মনে হয় শাফিকাকে ওর। হঠাৎ শাফিকার মায়ের কান্না বেড়ে গেল, সবার ছোটাছুটিও বেড়ে গেল। তনয় আর ওর বাবাও সেদিকে ছুটে গেল। শাফিকা ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। কারো বুঝতে বাকি রইল না যে ও কি করতে চলেছে। তনয়ের বাবা তনয়কে শাসাতে লাগলো। যদি শাফিকার কিছু হয়ে যায়, আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি ভুলে যাব যে তুষার ছাড়া আমার আরেকটা ছেলে ছিল। তনয় সবার সাথে দরজা ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, সাফিকা, তুমি কি পাগল হয়ে গেছো? মানুষের কথায় নিজের জীবন কেন শেষ করতে চাচ্ছ তুমি? আমি বলছি দরজা খোলো। দেখো, তুমিও জানো আর আমিও জানি যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি কেন নিজেকে শেষ করে দিতে চাইছো? টেস্ট করালেই তো সব প্রমাণ হয়ে যাবে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সবাই আরো বেশি চিন্তা করতে লাগলো। সবাই দরজা ভাঙার প্রস্তুতি নিতে লাগলো। তনয়ের বাবা তখন বলতে লাগলেন, শাফিকা মামুনি, তুই দরজা খোল। তনয় তোকে বিয়ে করবে। আমার বাড়ি থেকে তোর কোনো অসম্মান আমি হতে দেব না। আমি কথা দিচ্ছি, আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। আমিও দেখব কে তোকে অসম্মান করে কথা বলে। আমি বেঁচে থাকতে কেউ তোকে একটা কথাও শোনাতে পারবে না। তনয় রাজি হয়েছে। ও বলেছে যে তুই রাজি থাকলেও তোকে বিয়ে করবে। আমাদের আর টেনশন বাড়াস না মা, দরজাটা খোল। শহীদুল সাহেব কথাগুলো বলার সাথে সাথেই শাফিকা দরজা খুলে বের হয়ে আসলো। বউয়ের সাজে পুরো অপ্সরীর মতো দেখতে লাগছে শাফিকাকে। এরকম একটা মেয়ের বিয়েতেও যে এত কাহিনী হতে পারে তা কে জানতো? এতক্ষণ সবাই এটা নিয়ে কানাঘোষা করছিল যে তনয়ের মতো একটা ছেলে এমন একটা জঘন্য কাজ কি করে করতে পারলো, তাও আবার নিজেরই চাচাতো বোনের সাথে। আর এখন বিয়েও করতে চাইছে না। কি ছেলে রে বাবা! অথচ যখনই শুনেছে যে তনয় শাফিকাকে বিয়ে করতে রাজি হয়েছে, তখনই আবার বলতে শুরু করলো, দেখেছো আজকালের ছেলে মেয়েদের কাজকর্ম, পাপ করে আবার স্বীকারও করে। আরে ভাই, বিয়ে যখন করবি আগে জানালেই পারতি, পারিবারিক ভাবেই বিয়ে দিত। এত নাটক করার কি দরকার ছিল? আসলে মানুষের কাজই হচ্ছে অন্যের সমালোচনা করা। কে কেমন তা না জেনেই সবাই মন্তব্য করা শুরু করে। ঘটনাটা আদৌ সত্যি কিনা তা যাচাই করার প্রয়োজনও বোধ করে না। শাফিকা বের হতেই ওর মা বাবা ওর কাছে ছুটে গেল। ওর মা কান্না করতে করতে ওকে জড়িয়ে ধরে বলল, মা, তুই আমাদের কথা না ভেবে কি করতে যাচ্ছিলি? তুই যদি এমন করিস আমাদের কি হবে বল? তুই না আমাদের সাহসী কন্যা। আমি জানি মানুষের কথায় তুই এমন কোনো কাজ করবি না। আমি কালকেই তোকে গ্রামে নিয়ে যাব, তুই যা চাস তাই হবে। শাফিকা এক ফোঁটা কান্নাও করেনি। বরপক্ষ আসবে না শোনার পর থেকে চুপ হয়ে আছে। একটু আগেও ও যখন দেখলো যে ওর জন্য ওর চাচা নিজের ছেলের সাথেই তর্ক করছে, তখন ব্যাপারটা ওর কাছে খুব খারাপ লাগছিল। তাই দরজা বন্ধ করেছিল একটু একা থাকার জন্য। কিন্তু সবাই যে উল্টাপাল্টা ভাববে এটা ওর মাথাতেই আসেনি। ওর মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শাফিকা বলল, মা, তোমরা কি ভাবছিলে বলো তো আমি কেন সুইসাইড করব? আমি তো কোনো দোষ করিনি। যে দোষ করেছে শাস্তি তো তার পাওয়ার কথা। আর তোমার কি মনে হয় এখন গ্রামে গেলেই সব ঠিক হয়ে যাবে? এই খবরটা কি গ্রামে পৌঁছায়নি? সমস্যা থেকে পালালেই তা সমাধান হয়ে যায় না, সমস্যাকে মোকাবেলা করতে হয়। এটা আমার জীবন, আমার সমস্যা, তাই সমাধানটাও আমাকেই খুঁজতে হবে। তোমরা একদম চিন্তা করো না। শাফিকার মুখে এমন কথা শুনে নিন্দুকেরা আরো কানাঘুষা করতে শুরু করে দিল। কিন্তু শাফিকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও সোজা তনয়ের সামনে গিয়ে দাঁড়ালো। শাফিকার মাত্র বলা কথাগুলো শুনে তনয় যেন হা হয়ে গেছে।
ও কল্পনাও করতে পারেনি যে সাফিকা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তনয় এটা ভেবে খুশিই হলো যে সাফিকা নিশ্চয়ই খুবই বুদ্ধিমতী একটা মেয়ে, আরো নিশ্চয়ই নিজের জীবনটা নষ্ট করার জন্য তনয়কে বিয়ে করতে চাইবে না। কারণ ফোনটা তনয় না করলেও সবাই জানে যে ফোনটা ওই করেছিল। সে অনুযায়ী ওর মতো একটা ছেলেকে সাফিকা নিশ্চয়ই বেছে নিবে না বিয়ের জন্য। ওর জীবনের সমস্যা নিজেই সলভ করবে। কিন্তু সাফিকা ওর দিকে যতই এগিয়ে আসছে তনয়ের হার্টবিট ততই বাড়ছে। সাফিকাকেও একটা নরম মেয়ে ভেবেছিল, কিন্তু ও তো একটা সাহসী মেয়ে বলেই মনে হচ্ছে এখন। সাফিকা তনয়ের একদম সামনে এসে থেমে গেল। তনয় ভাবছে যে এবার হয়তো সাফিকা ওকে একটা থাপ্পড় দিয়ে জানতে চাইবে যে ও ওর সাথে এমনটা কেন করলো। কিন্তু সাফিকা ওকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? সাফিকার মুখ থেকে কথাটা শুনে তনয় কি বলবে বুঝে উঠতে পারছে না। আজ প্রথম সাফিকার এমন ব্যবহার দেখে এমনিতেই বিস্মিত হয়ে গেছে ও। তার উপর আবার ওকে জিজ্ঞেস করছে বিয়ে করতে রাজি হয়েছে কিনা। মেয়েটি আসলে কি চাইছে বুঝতে পারছে না তনয়। সাফিকা সবার সামনে ওকে এমন ভাবে কথাটা জিজ্ঞেস করছে যেন ও নিজেও এটাই চাচ্ছিল। তনয়কে চুপ থাকতে দেখে সাফিকা আবারও বলল, দেখুন, আমি আপনাকে জোর করছি না। আপনি যদি সত্যি আমাকে বিয়ে করতে চান, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি আর একটু ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নিন। শুধুমাত্র সবার জোরাজোরিতে আপনি আপনার জীবনের এত বড় কোনো সিদ্ধান্ত নিন, এটা আমি চাই না। আমি আবারও জানতে চাইছি, আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে চান? তনয় রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি তো রাজি হবেই। আমার তো মনে হয় যে এসব কিছুর পেছনে তোমারই হাত আছে। 1 মিনিট, সত্যি তো এসব তোমার প্ল্যান নয় না? মানে আমাকে বিয়ে করার জন্য তুমি এসব করনি তো? আমার তো এখন তোমাকেই সন্দেহ হচ্ছে। আমার পুরো পরিবারকে বশ করে নিয়ে আমাকেই তাদের কাছে খারাপ বানাচ্ছ। আপনার বুদ্ধির তারিফ করতে হয় মিস্টার তনয়। আমাকে কি মনে হয় আপনার? আমি কি এতটাই বোকা যে খাল কেটে কুমির আনবো? আর আপনাকে বিয়ে করা যদি আমার এতই শখ থাকতো, তাহলে কি আমার নিজের বিয়ে ভেঙে এত নাটক করতাম? নিজের আর পরিবারের মান মর্যাদা খুইয়ে এই কাজটা করতে হতো না। বড় আব্বুকে বললেই কাজটা হয়ে যেত। আপনার কি মনে হয় বলুন তো? বড় আব্বুকে বললে তিনি কি আমার কথা ফেলতে পারতেন? তনয়, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবোল তাবোল বলছিস? তুই বলেছিস যে সাফিকা রাজি হলে তুই ওকে বিয়ে করবি। এবার তো ওর মতামত শুনলি। আমি আর সময় নষ্ট করতে চাই না। এমন সময় তুষার এসে বলল, বাবা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। না মানে ভাইয়া শাফিককে পছন্দ করে না। তুমি না হয় জোর করে ওদের বিয়ে দিলে, কিন্তু তারপর কি হবে তুমি কি একবারও সেটা ভেবে দেখছো? ওরা কখনো সুখী হবে না। তাহলে জোর করে এই বিয়ে দেওয়া কি মনে হয়? আমি বলছিলাম যে ভাইয়া কেন জোর করতে হবে? আমি তো আছি। যদি তোমাদের কারোর কোনো অমত না থাকে তো, আর সবচেয়ে বড় কথা, শাফিকা রাজি হলে। মাথা নিচু করে কথাগুলো বলা শেষ করেই তুষার আবার মুখের দিকে তাকায়। তনয় যেন আলোর দিশা খুঁজে পায়, কিন্তু ওর বাবার হুংকারে সবই ফিরে পায় দুই ভাই। তোমরা কি ভুলে যাচ্ছ যে তোমাদের বাবা এখনো বেঁচে আছে, আর সে তোমাদের সামনে আছে? তুষার, তুই এর মাঝে নাক গলাবি না। আর তনয়, ছোট ভাইকে দেখে শিখতে হবে তোর। ওর যেটুকু আত্মসম্মান বোধ আছে তোর সেটুকু নেই। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। বেশি কথা না বলে বিয়ের জন্য তৈরি হয়ে যা। তারপর তনয় আর অনিচ্ছাকৃত সাফিকাকে বিয়ে করে নিল। নিজের বাবা আর সাফিকাকে ও চরম শত্রু মনে হচ্ছিল। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আত্মীয়রা সবাই এক এক করে চলে যেতে লাগলো। সাফিকার পরিবার আর ওর একমাত্র ফুপুর পরিবার রয়ে গেল। বাকি সবাই চলে গেল। রাত 10টার বেশি বেজে গেছে। সাফিকা ওর বোন সানিয়া আর তন্নির সাথে রুমে বসে অপেক্ষা করছে। সাফিকা এর মধ্যেই বিয়ের শাড়ি পরিবর্তন করে একটা 3 পিস পরে নিয়েছে। সানিয়া আর তন্নি ভয়ে আছে যে তনয় যে আজ সাফিকাকে আরো কি কি কথা শোনাবে কে জানে। ওর যে পরিমাণ রাগ, তন্নি তো তনয়কে ভীষণ ভয় পায়। ওর সামনে জোরে কথা পর্যন্ত বলে না, অথচ তুষারের সাথে কত ফ্রি। সানিয়া আর সাফিকার সাথেও তুষার অনেক স্টিলি কথা বলে। এই কারণে সবাই তুষার ভাই বলতে একেবারে পাগল। আর তনয়ের ধারে কাছেও কেউ যায় না ভয়, অথচ সেই তনয়ের জন্যই সাফিকাকে আজ অপেক্ষা করতে হচ্ছে। সাফিকা তন্নি আর সানিয়াকে উদ্দেশ্য করে বলে, তোরা চলে যা তো এখন।
অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়। আমিও শুয়ে পড়ি। উনি যখন আসে আসুক। তোদেরকে এত রাত পর্যন্ত কে অপেক্ষা করতে বলেছে বল? আর আমারও ঘুম পাচ্ছে। সানিয়া ওকে উদ্দেশ্য করে বলল, এত কিছুর পরে তোর ঘুম পাচ্ছে আপু? তনয় ভাইয়া তোর সাথে কেমন ব্যবহার করবে তা ভেবে তোর তোর ভয়ে লাগছে না? আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে, তোকে একা ফেলে যেতেই মন চাচ্ছে না। আচ্ছা আপু, তুষার ভাইয়াকে বড় আব্বু মানা কেন করলো? তুষার ভাইয়ার সাথে তোর বিয়ে হলে কতই না ভালো হতো বল। সানিয়া কথাটা বলতে না বলতেই তনয় রুমে ঢুকতে ঢুকতে বলল, তোমার বড় আব্বুর আমার মাথা খারাপ না করলে যে চলছিল না। সে তো আমার জীবনটা তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছে, আর সাথে তোমার আপুও। তোমরাও লেগে যাও আমার পেছনে, দেখো আর কি কি নষ্ট করার আছে আমার জীবনে। সানিয়া তো ভয়ে চুপসে গেল, চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। তন্নি যাওয়ার আগে কিছুটা সাহস নিয়ে তনয়কে বলল, ভাইয়া প্লিজ সাফিক আপুকে বকাবকি করো না। এখানে আপুর তো কোনো দোষ নেই। আমি জানি না বাবা এমন সিদ্ধান্ত কেন নিলেন। যাই হোক না কেন, সাফিকা আপুকে কষ্ট দিবে না একদম, তাহলে কিন্তু ভালো হবে না। কথাগুলো বলেই তন্নি ওখান থেকে চলে গেল। তনয় কি বলবে না বলবে বুঝতে পারছিল না। ও কিছু বলার আগেই তন্নি আর সানিয়া রুম থেকে বের হয়ে গেল। তনয় বিছানার দিকে তাকাতেই দেখতে পেল যে সাফিকা সুন্দর করে ওর বিছানাটা দখল করে শুয়ে আছে। চোখ বন্ধ করে থাকলেও তনয় জানে যে সাফিকা এখনো ঘুমোয়নি। তাই ওকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক সুরেই বলল, তোমাকে আমি সহজ সরল একটা মেয়ে ভাবতাম, কিন্তু বিশ্বাস করো, তোমার মতো বেহায়া আমি মনে হয় জীবনে দুটি দেখিনি। আমার লাইফটা নষ্ট করে দিয়ে আমারই বিছানা দখল করে শুয়ে আছো। এই মেয়ে, তোমার লাজ লজ্জা বলতে কিছু নেই? এত বেহায়া কেন তুমি? সাফিকা চোখটা খুলে তনয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক ভাবেই বলল, দরজাটা লাগিয়ে দিয়েছেন কি? না হলে দেখা যাবে কে কখন রুমে ঢুকে পড়েছে। এখন তো এটা আর আপনার একার রুম নয়, এটা আজ থেকে আমারও রুম। বিয়ে করেছে আপনাকে, আপনার রুমটা তো আজ থেকে আমারও। সো নিজের রুমে ঘুমাবো না তো কি এখন অন্য কোথাও গিয়ে ঘুমাবো নাকি? লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ুন। লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসতে চায় না। তনয় নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারছে না। সাফিকার দিকে এগিয়ে গিয়ে সাফিকার হাত ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাবে। তোমার যেখানে খুশি থাকো গিয়ে, আমার রুমে তোমার কোনো জায়গা নেই। তোমার মতো একটা নির্লজ্জ মেয়ের সাথে আমি থাকতে পারবো না। এক বিছানায় তো দূরে থাক, তোমার সাথে আমি এক রুমেও থাকতে পারবো না। সাফিকা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল আর আস্তে আস্তে বলল, আমার সাথে থাকতে না চান, আপনি যেখানে খুশি সেখানে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি কোথাও যেতে পারবো না। নিজের স্বামীর পাশে থাকবো, এতে বেহায়াপনার কিছু দেখছি না আমি। তনয় নিজেও সাফিকার পাশে শুয়ে পড়ল আর বলতে লাগলো, কত বড় সাহস তোমার, আমার রুম থেকে আমাকেই তাড়াচ্ছ? বিয়ে হয়েছে কি মনে হচ্ছে কোনো অদৃশ্য পাওয়ার পেয়ে গেছো? আগে তো পুরো মিনি বিড়াল হয়ে থাকতে। আমার তো এখন মনে হচ্ছে যে এসবের পিছনে তোমারই হাত আছে। তুমি আমাকে ভালোবাসো, তাই না? স্বীকার কেন করছো না? বিয়ে তো করেই নিয়েছো, এইবার অন্তত নিজের ভুলগুলো স্বীকার করো। কথাগুলো বলেই তনয় সাফিকাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর সাফিকার থুতনিতে হাত দিয়ে ধরে বলতে লাগলো, এত তেজ কোথায় ছিল বলো তো? তোমার এই তেজ ভাঙাতে না আমার বেশি সময় লাগবে না। তোমার আসল রূপ আমি সবার সামনে এনেই ছাড়বো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাগুলো বলেই তনয় সাফিকার থুতনি ছেড়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সাফিকা এতক্ষণ তনয়ের কথা শুনছিল। এবার সাফিকা কান্না শুরু করে দিল। আজ সারাদিন এত কিছু হয়ে গেছে, তবুও সাফিকা এক ফোঁটা কান্নাও করেনি। কিন্তু এখন ওর কান্নাগুলো যেন আর বাধা মানছে না, দু চোখ ছাপিয়ে আসছে। কান্না করতে করতে সাফিকা বলতে লাগলো, কেন সবাই আমাকে দোষ দিচ্ছে বলুন তো? আপনি বর পক্ষকে ফোন করেছিলেন, আপনি বলেছেন যে আমি নাকি প্রেগনেন্ট। এ কথা শুনে কেউ আপনাকে কিছু বলেছে? একবারও আপনার দোষ দিয়েছে? কিন্তু আমাকে বলেছে, সবাই বলেছে যে আমি একটা দুশ্চরিত্রা মেয়ে, যে কিনা চাচার বিয়েতে 2 দিনের জন্য এসেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এমনকি আরো কি কি বাজে কথা বলেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আপনাকে কেউ বলেছে দুশ্চরিত্র? কেউ বলেছে যে ছেলেটা নিজেকে সামলাতে পারেনি? বলেনি, কারণ আপনি ছেলে, ছেলেরা নাকি এমনই হয়। কিন্তু মেয়েদের নাকি মানিয়ে চলতে হয়। আমার শুধুমাত্র বিয়েটা ভাঙেনি, আমার সম্মান, আমার বাবা মায়ের সম্মান সবকিছু আপনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তারপরেও আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে।
আমার বাবা মা নিজের মান সম্মান বাঁচাতে আমাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু কি লাভ হলো বলুন? সেই মান সম্মান তো ধুলোর সাথে মিশে গেল। আমাকে বিয়ে দেওয়ার জন্য এখানে কেন আনা হয়েছিল আপনি কি জানেন? তনয় এতক্ষণ শাফিকার কান্না করা দেখছিল আর মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছিল। মেয়েটা নিজের সব দুঃখ কষ্ট চেপে রেখে তনয়কে বিয়ে করেছে, অথচ সেই তখন থেকে ওকেই দোষ দিয়ে যাচ্ছে। কিন্তু তনয় ফোন করেনি। শাফিকাও যদি কাউকে দিয়ে ফোন না করিয়ে থাকে তাহলে ফোনটা কে করলো বরপক্ষকে? তনয় কিছুতেই এটা মেলাতে পারছে না। তনয়কে চুপ থাকতে দেখে শাফিকা আবার বলতে লাগলো, কি হলো এখন? এমন ভাঙা রেডিওর মতো থেমে গেলেন কেন? উত্তর দিন। আপনি জানেন না, তাই না? এই বাসার প্রত্যেকটা মানুষ হয়তো জানে আমাকে এখানে কেন আনা হয়েছে, কিন্তু আপনি এখনো জানেন না। আপনি এত আজীব মানুষ কেন বলুন তো? কেউ আপনাকে জানায়নি নাকি আপনি নিজেই শোনার প্রয়োজন বোধ করেননি? এখনো কি জানতে চান না? তনয় বুঝতে পারছে না যে ওর কি বলা উচিত। এমন পরিস্থিতিতে ও এর আগে কখনো পড়েনি। আকাশ পরিমাণ রাগ নিয়ে রুমে ঢুকেছিল, অথচ এখন মনে হচ্ছে শাফিকার কথাগুলো শুনে ওর সব রাগ গলে পানি হতে শুরু করেছে। এমন তো হওয়ার কথা ছিল না। শাফিকা এতবার ওকে প্রশ্ন করে যাচ্ছে, অথচ ও চুপ করে শুধু শুনেই যাচ্ছে। কথা বলতে যেন ভুলে গেছে ও। না শুনে কি উপায় আছে? আমি চাইলেও তুমি শোনাবে, আর না চাইলেও তুমি শোনাবে। তার থেকে বলেই ফেলো তোমার কাহিনী। বাবা সেদিন বলছিল কি যেন, আমি অতটা মনোযোগ দিয়ে শুনিনি। সবাই কথা বলছিল, তোমার কোনো কথা শোনার কোনো আগ্রহ আমার ছিল না, তাই শোনা হয়নি। আজ তো না শুনলে তুমি আমাকে ঘুমাতে দেবে বলে মনে হয় না। শাফিকা কান্না করতে করতে তনয়ের শার্টের সাথে নাক মুখ মুছতে থাকে। তনয় সরে যেতে চাইলেও পারে না। শাফিকা টেনে ধরে ওর নাকের পানি চোখের পানিগুলো তনয়ের শার্টে মুছতে থাকে। তনয় নাক ছিটকায়, তবে সরতে পারে না। শাফিকা যে ওর শার্টটাকে টিস্যু বানিয়ে ফেলেছে তা বুঝতে বাকি রইল না। শাফিকার ক্ষণে ক্ষণে রং পাল্টাতে দেখে তনয় নিজেও হতবাক হয়ে গেছে। মেয়েদের কান্নাতে হয়তো এ কারণেই মায়া কান্না বলে, তো মানুষও ওর ন্যাকা কান্নার কাছে হেরে গেছে। আমাদের গ্রামেও একজন আমার বিয়ে ভেঙে দিচ্ছিল। শুধু আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে, সে আমার বাড়িতে বিয়ের জন্য প্রস্তাবও পাঠিয়েছিল, কিন্তু এসএসসি পাস একটা ছেলের সাথে অনার্স পাস করা একটা মেয়ের বিয়ে কি কোনো বাবা মা দিতে চায়? আর ওই ছেলেটাকে আমার একদম পছন্দ নয়। সারাদিন রাত আড্ডা নিয়ে থাকে, নেশা করে, আর বাপের টাকায় ফুটানি। ও অমন ছেলেকে আমি কেন? কোনো ভালো মেয়ে বিয়ে করতে চাইবে না, কিন্তু ওই যে জোর যার মুল্লুক তার, যে বিয়ে ভাঙা বন্ধের জন্য আমাকে এখানে আনলো, সে এখানে এসেও একই অবস্থা, তাও আবার বিয়ের দিন আরেক ধাপ এগিয়ে। তনয় এতক্ষণ মনোযোগ দিয়ে ওর কথা শোনার পর বলল, তাহলে তোমার বিয়ে ভাঙার জন্য আমাকে কেন দোষারোপ করছো সবাই? এটা তো সবাই জানো যে বিয়েটা কে ভেঙেছে। আমাকে এর মধ্যে জড়ানোর খুব বেশি কি প্রয়োজন ছিল? এখানে ওরা খোঁজ পাবে কিভাবে? ওরা যাতে আমার খোঁজ না জানতে পারে সেই জন্যই তো আমাকে এখানে আনা হয়েছিল। তবে কেন জানি আমার মনে হচ্ছে আপনি সত্যিই বলছেন, মানে এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। কিন্তু কে সে? আপনি আমাকে হেল্প করবেন খুঁজে বের করতে? আর সে যে শুধুমাত্র আমার শত্রু তা নয়, কিন্তু সে আপনারও ঘোর শত্রু, না হলে আপনাকে এর মধ্যে জড়াতো না। তনয় বিছানা থেকে উঠে শার্টটা চেঞ্জ করে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো যে এই কাজটা যদি ওই চেয়ারম্যানের ছেলে না করে থাকে তাহলে আর কে হতে পারে। শহীদুল সাহেবের স্ত্রী শিলা ভীষণ রেগে আছেন। আত্মীয়ের মধ্যে বিয়ে শাদী ওনার একদম পছন্দ নয়। শোয়ার পর থেকে উনি স্বামীর সাথে এই নিয়ে তর্ক করেই চলেছেন। তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই মেয়েকে এখানে আনার কোনো প্রয়োজন নেই। গ্রামে এত ঝামেলা হচ্ছে, এখানে যে ঝামেলা হবে না তা কে জানে। তুমি তো আমার কোনো কথা শুনবে না, মানবতার ভান্ডার খুলে বসে আছেন, শেষে কিনা এই মেয়েকে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দিলেন। কে জানে এই মেয়ে কেমন হবে, পুরো সংসারটা ধ্বংস করে না দেয়। ফিরোজ সাহেবের কথা বলার আর মন মানসিকতা নেই। তিনি নিজেও বুঝতে পারেনি এত কিছু হয়ে যাবে। সবার মুখ বন্ধ করার জন্য হলেও এই বিয়েটা দেওয়া উচিত ছিল। বড় মুখ করে ভাইয়ের মেয়েকে এখানে এনেছিল বিয়ে দেওয়ার জন্য। এখান থেকেও যদি খালি হাতে ফিরতো তাহলে মেয়েটা কি হতো? দেখো শিলা, যা হওয়ার হয়ে গেছে। শাফিকা এখন আর শুধু আমার ভাতিজি নয়, ও আমাদের বড় ছেলের বউ। আশা করি কথাটা মাথায় থাকবে। ভাগ্যের লিখন খণ্ডানোর ক্ষমতা আমাদের কারোই নেই। কথাগুলো বলে এই পাশ ফিরে শুয়ে পড়ল শহীদুল সাহেব। শিলা আবার বলতে লাগলো, আমার ছেলেকে জোর করে বিয়ে দিয়ে ভাবছো যে সে আমার ছেলের ভালোবাসা পেয়ে গেল? আমার ছেলে ওই মেয়েকে কখনো মেনে নেবে না, আর আমিও না।
আত্মীয়দের সামনে তুমি সবার মান রাখতে চেয়েছিলে, তা রাখা শেষ। এবার আমার যা করার তাই করব। কালকেই ওই মেয়েকে আমি ওর বাবা মার সাথে গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি। তুমি এর মাঝে একদম নাক গলাবে না। আমি ওই মেয়েকে কিছুতেই নিজের বৌমা হিসেবে মানি না। আর আমার ছেলের উপর আমার পুরো বিশ্বাস আছে। ও নিজেও ওই মেয়েকে নিয়ে সংসার করতে পারবে না। যা হওয়ার হয়ে গেছে, আর সামনে যাওয়া উচিত তাই হবে। শহীদুল সাহেব নিজের স্ত্রীকে ধমক দিয়ে বললেন, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কি উল্টাপাল্টা বলছো? একটা পবিত্র সম্পর্ক শুরু না হতেই তুমি শেষ করে দেওয়ার কথা ভাবছো? কি করে? তুমি কি মানুষ? আমার ছেলেকে আমি ভালো করেই চিনি। ও এমন কিছুই চাইবে না। আর না তো আমি এমন কিছু হতে দেব। সাফিকা এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। আশা করি কাল এই নিয়ে আর কোনো ঝামেলা করবে না। এর ফল কিন্তু ভালো হবে না। শিলা আরো কিছুক্ষণ বকবক করে থেমে গেলেন। স্বামীর সাথে যত ঝগড়াই করুক না কেন, সবার সামনে তার বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। আর তার কথা শহীদুল সাহেব শুনবে না জেনেও এতক্ষণ তর্ক করলো। তার ক্ষমতা থাকলে তো এই বিয়েটা হতেই দিত না। এসব ভেবে মনে মনে সাফিকা, ওর বাবা মা আর নিজের স্বামীকে গালাগালি করতে করতে ঘুমিয়ে পড়লেন শিলা। তুষার ছাদে গিয়ে একটার পর একটা সিগারেট শেষ করছে আর ভাবছে যে ওর মা আত্মীয়ের সাথে বিয়ে শাদী পছন্দ করে না বলে সাফিকাকে বিয়ে করার দুঃসাহস দেখাতে পারেনি। অনেকবার বলতে চেয়েও ওর বাবা মাকে বলতে পারেনি কথাটা। অথচ আজ ওরই ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল। ওর মায়ের লজিক খাটলো না, অথচ নিজের পছন্দটাকেও বিসর্জন দিয়ে দিল। নিজের উপরেই প্রচুর রাগ হচ্ছে তুষারের। একবার ওর বাবাকে বলেই দেখতো, হয়তো ওর বাবা ব্যবস্থা করত। কিন্তু আজ ওর বাবা ওর ইচ্ছে থাকা সত্ত্বেও তনয়ের সাথে সাফিকার বিয়ে কেন দিল সেটা ওর মাথায় আসছে না। তনয় তো সাফিকাকে মোটেও পছন্দ করে না, কিন্তু এখন তনয় যদি সাফিকার সাথে নাও থাকে তবুও তো সাফিকাকে পাবে না। ওর ভাগ্যটা কেন এত খারাপ হলো? সাফিকাকে এত করে মন থেকে চেয়েও নিজের করতে পারলো না, অথচ তনয় না চাইতেই সাফিকাকে পেয়ে গেল। যে যার কদর বোঝে না সে তার ভাগ্যেই কেন পড়ে? সাফিকা কি ভালো থাকবে তনয়ের সাথে? তনয় কি আদৌ ভালোবাসতে পারবে সাফিকাকে? অনেক রাত পর্যন্ত এসব ভাবতে থাকে তুষার। তনয় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে যে সাফিকা তখনও ঘুমোচ্ছে। তন্নি এসে একবার ডেকে গেছে নাস্তা করার জন্য। রাতে অনেকক্ষণ কান্না করে তারপর ঘুমিয়েছে, তাই তনয় ওকে ডাকতে চাচ্ছিল না। কিন্তু আবার সানিয়া ডাকতে এসেছে, তাই অনিচ্ছা সত্ত্বেও তনয় সাফিকাকে আস্তে আস্তে ডাকতে লাগলো। সাফিকার সেদিকে যেন কোনো খেয়ালই নেই, কেউ একজন যে ওকে ডাকছে। হঠাৎ চোখ খুলেই তনয়কে দেখতে পেয়ে লাফ দিয়ে উঠে সাফিকা। তারপর চোখ কসলাতে কসলাতে বলতে থাকে, আপনি এখানে? ও সরি, আসলে ঘুম থেকে উঠে ভুলেই গেছিলাম যে কাল আমার বিয়ে হয়েছে। তনয় রুম থেকে বের হওয়ার সময় বলতে লাগলো, ভাগ্যি সেটা ভুলে যাওনি যে কার সাথে বিয়ে হয়েছে। কিছু বললেন মনে হয়? না, বললাম যে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসো, আর যেন কাউকে পাঠাতে না হয়। বাথরুমে ঢুকেই সাফিকার মনে পড়লো যে ওর সবকিছু তো তন্নির রুমে। সানিয়া, তন্নি আর ও এই কয়দিন একসাথেই থাকতো। তারপর ওই রুম থেকে বের হয়ে সাফিকা তন্নির রুমে চলে গেল। তনয় ডাইনিং টেবিলে গিয়ে দেখলো যে ওর কুকুরা সবাই নাস্তা করতে বসেছে। বাড়ির বড়রা সবাই বসেছে, কিন্তু ওর মা আসেনি। তার নাকি মাথা ব্যথা করছে। তনয় বুঝতে পারলো যে ওর মা কেন আসছে না। ওর মাকে ওর চেয়ে ভালো আর কেউ জানে না হয়তো। ও না গেলে যে ওর মা আসবে না তা বুঝতে পেরে ও মাকে ডাকতে চলে গেল। ওর মায়ের রুমে ঢুকে খাবার খেতে যেতে বললেই ওর মা বলতে লাগলো, তুইও তো শুধু তোর বাবার কথাই শুনবি। আমার কথার কি মূল্য আছে কারো কাছে? তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব শেষ করে দিলি তোরা। এখন আমাকে কেন লাগবে? যা তোর বউর কাছে যা, আমাকে ডাকতে হবে না। মা, আমাকে যেন আর কিছু বলতে না হয়। তাড়াতাড়ি চলো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। ফুপুরা চলে যাবে, নাটক বাদ দিয়ে চলো। ওর মা মানে শিলা বিছানা ছেড়ে উঠে বলল, আমি যাচ্ছি, তবে ওই মেয়ে যেন আমার সামনে না আসে। ওই মেয়ের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। ও যেন ওর বাবা মার সাথে আজকে চলে যায়। তখন শহীদুল সাহেব এসে বললেন, সাফিকা কোথাও যাবে না। তনয় যেখানে থাকবে সাফিকাও সেখানে থাকবে। তুমি যদি সাফিকাকে এই বাড়িতে না রাখতে চাও তাহলে তনয়ও থাকবে না। আমি ওদের বাসা ঠিক করে দেব। দেখছিস তো তোর বাবার কথা? নিজের ভাতিজির জন্য এক্ষুনি আমাকে তোর থেকে আলাদা করে দিতে চাইছে। আমি কিন্তু মা, বাবা, তোমরা থামবে একটু? এখন এসব বলার সময় নয়। যা হওয়ার হয়ে গেছে। ধীরে সুস্থে বসে এসব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। এবার চলো। কথাগুলো বলে রুম থেকে বের হতেই দেখতে পেল যে সাফিকা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তনয়কে দেখে বলল, আপনাদের ডাকতে এসেছিলাম। আসলে আমার খেতে ইচ্ছে হচ্ছে না, আপনারা খেয়ে নিন, আমার ক্ষুধা লাগলে খেয়ে নিব।
বলেই ওখান থেকে দৌড়ে তন্নির রুমে চলে গেল সাফিকা। তনয় ওর পেছনে গিয়ে বলতে লাগলো, তোমরা কি শুরু করলে বলতো? সবাইকে আমাকে পেয়েছো জানানোর জন্য? আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার মনের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে তা কাকে বোঝাবো? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। তনয়ের কথা শুনে সাফিকা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, আপনার স্ত্রী হিসাবে না হোক, অন্তত কাজিন হিসাবে হলেও আমাকে আপাতত এখানে থাকতে দিন প্লিজ। আমি এখন ওই গ্রামে যেতে পারবো না। ওখানে গেলেই ওই রিমনের অত্যাচার, আমি বাড়ি থেকে বের পর্যন্ত হতে পারি না। আর এখন তো আরো বেশি করে আমার পেছনে লাগবে, বলবে যে বাইরে এসে আমার বিয়ে হলো না। তনয় এমনিতেই অনেক চিন্তায় আছে, তারপর আবার ওর মায়ের নতুন ঝামেলা। ওর গার্লফ্রেন্ড রিয়াকে ব্যাপারটা কি করে বোঝাবে সে চিন্তায় অস্থির। আর এদিকে সাফিকা আর ওর মায়ের ঝামেলা। রিয়াকে ছাড়া ও অন্য কোনো মেয়ের কথা স্বপ্নেও ভাবতে পারে না। এখন এইসব সামলাবে নাকি রিয়াকে? সাফিকাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে তনয় বলল, দেখো সাফিকা, এসব ন্যাকা কান্না আমার কাছে করবে না। চুপচাপ খেতে চলো। এসব মায়া কান্না আমার কাছে চলবে না। রাতে অনেক কেঁদেছো, কিছু বলিনি। আর কিন্তু এসব চলবে না। এখানে থাকতে চাইলে আমার কথা মেনে থাকতে হবে। সাফিকা চোখ মুছে বলল, আমি পারবো। এখানে থাকার জন্যই তো এতদিন আমি চুপচাপ ছিলাম। আবার না হয় সেই রোবট হয়ে যাব, যে যা বলবে তাই শুনবো। চাচি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। অন্তত যে পর্যন্ত ওইখানে সব ঠিকঠাক না হয় সে পর্যন্ত আমাকে থাকতে দিলেই হবে। রিমন 5-6 বছরের মতো বিদেশে ছিল বলেই আমি শান্তিতে ছিলাম। কয়েক মাস হলো দেশে এসেছি, তাতেই আমার জীবনের খুশিগুলো শেষ হয়ে গেছে। ওই ছেলে থাকতে আমি আর গ্রামে যাচ্ছি না। আবার হয়তো বিদেশ চলে যাবে, তখন আমি আবার গ্রামে চলে যাব, কথা দিচ্ছি। আর আমি কখনো আমাকে ভালোবাসার জন্য আপনাকে জোর করব না। আপনি মন থেকে কোনোদিন ভালোবাসলে তবেই। এক্সকিউজ মি, দিবা স্বপ্ন দেখা বাদ দাও। থাকতে দিয়েছি বলে অন্য কিছু ভাবার দরকার নেই। ফালতু কথা শোনার সময় আমার নেই। চুপচাপ খেতে চলো। কথাগুলো বলে তনয় সাফিকার মুখের দিকে তাকাতেই দেখতে পেল যে সাফিকার মুখটা বিষাদে ছেয়ে গেছে। ও হয়তো একটু বেশি বলে দিয়েছে, কিন্তু ও যে প্রেশারের মধ্যে আছে তাতে চাইলেও ভালো করে কথা বলতে পারছে না। সাফিকার কি করবে আর রিয়ারি বা কি করবে ও কিছুই বুঝতে পারছে না। একদিকে নিজের ভালোবাসা আর অন্যদিকে নিজের দায়িত্ব, যার এখন কোনো একজনের সাপোর্ট দরকার। আর সেই একজন ওকেই হতে হবে, না হলে মেয়েটা ভেঙে টুকরো হয়ে যাবে। কোন দিকে যাবে তনয়? সাফিকার বাবা মা চলে যাবে, ওর মনটা খুব খারাপ। ও সবার সাথে বসে গল্প করছে, একটু পরে চলে যাবে ওনারা। টনি দেখলো যে তনয় ওর রুমেই আছে। ও রুমে ঢুকতে ঢুকতে তনয়কে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আসবো? তোমার সাথে তো কথাই বলা যায় না, ভয় লাগে। কিন্তু আজকে তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, আমি কিন্তু আর সেই ছোট্ট নেই, বড় হয়ে গেছি। আমি এখন কলেজে পড়ি, তাই আমার কথাগুলো তোমাকে শুনতেই হবে। নিজের ছোট বোনের মুখে এমন কথা শুনে তনয় হেসে দেয়। তারপর বলতে থাকে, তা আমার ছোট্ট বোনটা আমাকে ভয় পেতে শুরু করলো কবে থেকে তাই তো বুঝতে পারছি না। সে আবার কলেজে উঠে বড় হয়ে গেছে। তা আমার বুড়ি দাদিটা আমাকে কি উপদেশ দিতে এসেছে শুনি? টনি নিজের ভাইয়ের পাশে বসে বলল, দেখো ভাইয়া, তোমাকে আগেও বলেছি যে আমাকে বুড়ি দাদি বলবে না। আমি কি বুড়ি নাকি? আর আমি যেটা বলতে এসেছি সেটা শুনো। চাচিরা চলে যাবে, অথচ সাফিকা আপু একটুও কান্না করবে না, দেখো। কিন্তু চাচিরা যেতে না যেতেই সবার আড়ালে গিয়ে ইচ্ছা মতো কান্নাকাটি করবে। নিজেকে যতই স্ট্রং দেখানোর চেষ্টা করুক না কেন, আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। আমি ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ জেগে গেলে মাঝে মধ্যে দেখতাম যে সাফিয়া আপু বেলকনিতে দাঁড়িয়ে কান্না করছে, নয়তো চুপচাপ দাঁড়িয়ে আছে। সানিয়া আর চাচা চাচিকে ছাড়া থাকতে ওর ভীষণ কষ্ট হয়। তারপরেও থাকতো একমাত্র ওই রিমনের অত্যাচার থেকে বাঁচার জন্য। এখন তো একেবারেই এখানেই থাকবে। জানি না আর কত কাঁদতে হবে আপুকে। তারপর তুমি সকালে ও কি পরিমাণে বকাবকি করলে দেখলাম। তুমি যার পরই বাথরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করে তারপর হাসি মুখে খেতে গেল। আমি সব খেয়াল করি। এতগুলো কথা একেবারে বলে হাঁপিয়ে উঠে তন্নি। তারপর তনয়ের প্রতিক্রিয়া দেখার জন্য ওর দিকে তাকায়। তনয় চুপচাপ ওর কথা শুনলো দেখে ওর ভালোই লাগছে। আর এই প্রথম সাফিকার জন্য তনয়কে এতগুলো কথা বললো। তন্নির মুখে এমন বড় মানুষের মতো কথা শুনে তনয় বুঝতে পারলো যে তার সেই ছোট্ট তন্নিটা আজ সত্যি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তন্নিকে বিয়ে দিলে ওকে এইভাবে ওর শ্বশুর বাড়ি রেখে চলে আসতে হবে? ভাবতেই বুকের মধ্যে চিনচিনে একটা ব্যথা অনুভব হয় তনয়ের।
তার মানে সাফিকার বাবা মায়েরও অনেক কষ্ট হচ্ছে সাফিকাকে রেখে যেতে। আর সাফিকা, কথাটা ভাবতেই মেয়েটার জন্য এক অজানা টান অনুভব করতে থাকে তনয়। এটাই কি সেই পবিত্র বন্ধন? তিন কবুলের মাধ্যমে যে বন্ধন গড়ে ওঠে, কথাটা ভাবতেই নিজেকে বড্ড অপরাধী মনে হতে থাকে তনয়ের। নিজের বাবার অনুরোধে এটাও কি করে বসলো? একটা মেয়ের স্বপ্ন নিয়ে খেলার কোনো অধিকারও নেই, সেখানেও দুটো মেয়ের জীবন নিয়ে খেলছে। এই গোলকধাঁধা থেকে আজ ওকে বের হতেই হবে, নইলে ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তন্নির সাথে যদি এমনটা ঘটতো, ভাবতেই ওর পুরো শরীর কেঁপে ওঠে। তন্নি নিজের ভাইয়ের কোনো উত্তর না পেয়ে রুম থেকে চলে যেতে যেতে বলে, আমার আগেই বোঝা উচিত ছিল যে তোমাকে কোনো কথা বলা আর পাহাড়ের সামনে দাঁড়িয়ে কথা বলা একই ব্যাপার। কোনো উত্তর পাওয়া যাবে না, আমাকে কোনো ধমক দাওনি, এটাই তো অনেক। পরের কথাগুলো আস্তে আস্তে বললো যেন তনয় শুনতে না পায়। তন্নি চলে যাওয়ার পরেও তন্নির বলা কথাগুলো তনয়ের কানে রেকর্ডের মতো বাজতে লাগলো। আর সাফিকার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করলো। সাফিকার বাবা মা আর সানিয়া আজকের ট্রেনেই গ্রামে চলে যাবে। কলিজার টুকরা মেয়েকে এভাবে ফেলে রেখে যেতে তাদের কারোরই মন টানছে না, কিন্তু এটাই তো নিয়ম। বিয়ের পর স্বামীর ঘরটাই তো মেয়েদের আসল জায়গা। আর তাছাড়া এখানে সবাই সাফিকার আপন। তারপরেও সানিয়া আর ওর মা অনেক কান্না করছে, কিন্তু সাফিকা পাথরের মতো শক্ত হয়ে আছে। ওর বাবা মায়ের সামনে ও নিজেই যদি কান্নাকাটি শুরু করে দেয়, তাহলে ওনারা ভালো থাকতে পারবে না। সাফিকার কান্নায় পরিপূর্ণ মুখটাই ওনাদের চোখে ভাসবে, তাই সাফিকার কান্নাগুলো মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে রেখেছে। কান্না পেলে সেই কান্নাটাকে আটকে রাখাটা যে কি পরিমাণ কষ্ট, তা সাফিকা ভালোভাবেই বুঝতে পারছে। সাফিকার বাবা তনয়ের হাতের উপর সাফিকার হাত দিয়ে বলল, মেয়েকে বিয়ের সময় জামাইয়ের হাতে তুলে দিতে হয়, কিন্তু আমি আজ দিচ্ছি শুধু মেয়ের জামাই নয়, আমার নিজের ছেলে হিসাবে। আমি আমার নিজের কলিজার টুকরাকে রেখে যাচ্ছি। ও এর আগে বাহিরে কখনো থাকেনি, বাহিরের জীবন সম্পর্কে ওর কোনো ধারণা নেই। বাবা বাবা এই কয়দিন তোদের এখানে এসেছে, তাই রোজ ফোনে কান্নাকান্নি করতো, আর এখন তো সারা জীবনের জন্য রেখে যাচ্ছি। মেয়েকে বিদায় দেওয়ার সময় যে একটা বাবার কি পরিমাণ কষ্ট হয়, তা তুই নিজেই যখন বাবা হবি তখন বুঝতে পারবি। নিজের বাবাকে থামিয়ে দিয়ে সাফিকা বলল, বাবা, তুমি এসব কি বলছো? আমি কোথায় কান্নাকাটি করেছি? তোমরাই তো সবাই কান্নাকাটি করে জোয়ার বইয়ে দিয়েছো। আর শোনো, আমি এখন সেই ছোট্ট সাফিকা নেই যে কোথাও গেলে বাবা মা বলে কান্নাকাটি শুরু করব। দেখছো না আমি কত হাসি খুশি আছি এখানে। আমাকে কি পরের বাড়িতে রেখে যাচ্ছ নাকি? এখানে সবাই আছে, বড় আব্বু, চাচি, তন্নি। তুমি একদম চিন্তা করবে না আমাকে নিয়ে। আর সানিয়া তো আছেই, নিজের খেয়াল রাখবে। আর সানিয়া, সারাক্ষণ টিভি আর ফোন না দেখে ঠিকঠাক পড়াশোনা করবি, আর বাবা মায়েরও খেয়াল রাখবি, আর নিজের খেয়ালও রাখবি। কাজ ছাড়া একদম বাইরে যাবি না। আর মা, তুমি নিজেও ঠিকঠাক ওষুধ খাবে আর বাবাকেও খাওয়াবে। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, একদম অনিয়ম করবে না। সাফিকার বাবা মায়ের সাথে কথা বলার সময়ও খেয়াল করলো যে ওর হাত এখনো তনয়ের মুঠোর মধ্যেই আছে। তাড়াতাড়ি নিজের হাত ছাড়াতে গেলে তনয় তারা শক্ত করে চেপে ধরে। সাফিকা তনয়কে বুঝতে পারছে না, এই ভালো ব্যবহার করছে আবার এই খারাপ ব্যবহার করছে। তনয়ের কোনটা আসল ব্যবহার আর কোনটা নকল তা বুঝতে পারছে না সাফিকা। সবাই যে বলতো বিয়ে হলেই নাকি স্বামী স্ত্রীর মধ্যে একটা অদৃশ্য মায়ার বন্ধন সৃষ্টি হয়ে যায়, তাহলে ওদের মধ্যে সেই বন্ধনটা কেন তৈরি হচ্ছে না এখনো? নাকি সম্পর্ক আসলে এত সহজ নয়, নাকি আরো সময় লাগবে? কিন্তু সকালে তনয় তো বলেছিল যে সে নাকি সাথীটাকে ভালোবাসতে পারবে না। তার মানে কি সেটাই সত্যি? ওর চাচার অনুরোধে শুধু বিয়ে করেছে তনয়কে, তার মানে তনয়কে সত্যিই কোনোদিন ভালোবাসবে না? কথাগুলো ভাবতে মনের মধ্যে কল্পনায় আকাশে মেঘ জমতে শুরু করে। ও আর কখনো তনয়কে বিরক্ত করবে না, ও তনয়কে এই বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে দিবে। সাফিকার বাবা মা চলে যেতেই সাফিকা তনয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তনয়ের রুমে চলে গেল। তনি ওর রুম থেকে সাফিকার সব জিনিস দিয়ে গেছে তনয়ের রুমে। সাফিকা এখনো জানে না যে তনয় অন্য একটা মেয়ের জন্য ওর সাথে এমন ব্যবহার করছে। সাফিকা চলে যেতেই তনয়ের খেয়াল হয় যে ও এতক্ষণ সাফিকার হাত শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু কেন ধরেছিল তাও নিজেও জানে না। হঠাৎ ও তন্নির বলা কথাগুলো মনে পড়তেই দৌড়ে রুমে চলে যায়। সাফিকা মাথা নিচু করে বসেছিল। তনয় আস্তে আস্তে ওর সামনে গিয়ে বলতে লাগলো, চাচা চাচি গিয়েছে তো কি হয়েছে? আমরা তো আছি নাকি? আমাদের উপর বিশ্বাস নেই? আমি আমার কথা রেখেছি, তোমাকে গ্রামে পাঠাইনি। এইবার তোমার পালা, একদম কান্নাকাটি করা যাবে না। কি হলো? বললাম না কান্নাকাটি করা যাবে না। কান্নাকাটি আমার একদম সহ্য হয় না।
তনয়ের কথাগুলো শুনেই সাথীটা অবাক হয়ে মাথা তুলে তাকায়। তুমি কান্না করছো না? আমি তো ভেবেছিলাম যে সবাই চলে গেছে, এর জন্য তুই রুমে এসে কান্নাকাটি করছো। নিজের ব্যবহারে নিজেই লজ্জা পায় তনয়। সব দোষ ওই তন্নি। সাথীটা মৃদু হেসে তনয়কে বলতে থাকে, আমি বলেছি না আমি অতটাও ছিচকাদুনে নই। আপনি কি ভাবছিলেন বলুন তো, যে মেয়েরা কান্না করছে একটু সান্ত্বনা দিয়ে আসছি? থ্যাঙ্কস আমাকে থাকতে দেওয়ার জন্য, আর সরি ফর ডিস্টার্বিং। তনয়ের সাথে তার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে, অথচ মুখে বড় বড় বুলি আমড়াচ্ছে। তনি ঠিকই বলেছিল। তনয় আস্তে করে সাথীটার পাশে বসতে সাথীটা নিজেকে গুটিয়ে নেয় এক পাশে। ওর এমন ব্যবহারে দেখে তনয় বলতে থাকে, ভয় পাচ্ছ আমাকে? দেখো, সকালের কথাগুলো ওইভাবে বলতে চাইনি, কিন্তু চারপাশের প্রেসারে মাথা ঠিক ছিল না। প্লিজ কিছু মনে করো না। ক্ষমা তো আমার চাওয়াই উচিত, যা প্রাপ্য তার থেকে খুব বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। সত্যিটা বলার জন্য থ্যাঙ্কস, না হলে আমি হয়তো আরো বেশি স্বপ্ন বুনতে থাকতাম। আমি তোমাকে একটা কথা বলতে চাই। তনয় আসলে বিয়ের কথাটা ওকে জানিয়ে দিতে চাচ্ছে, যেন সাথীটা বুঝতে পারে যে কেন ওর সাথীটাকে আপন করে নিতে পারছে না। বিয়ে যখন করেছে সত্যিটা তো জানাতেই হবে। আমাকে আর কিছু বলতে হবে না, আমি জানি আপনি কি বলতে চাইছেন। চিন্তা করবেন না, আমি আপনাকে আর কখনো বিরক্ত করব না। আমাকে থাকতে দিয়েছেন, এটাই আমার জন্য অনেক। আমি কথা দিচ্ছি, চলে যাওয়ার সময় আপনি যা চাচ্ছেন তাই পাবেন। সাথীটার কথায় তনয় চমকে ভেঙে বলল, কিসে যাওয়ার কথা বলছো তুমি? আর আমি কি চাচ্ছি? কি দেবে তুমি আমাকে? এসব কি বলছো তুমি আবল তাবল? আবল তাবল কেন বলবো? জোর করে আর যাই হোক না কেন, কোনো মিথ্যা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমাদের সম্পর্কটা বাইরের দিক থেকে সত্য হলেও ভেতরের দিক থেকে তো পুরোটাই মিথ্যা। আমি বুঝতে পারিনি যে পরিস্থিতি এতটা খারাপ হবে, তাহলে কখনো আমি আপনাকে এই বিয়েটা করতে দিতাম না। এটাই আর কটা দিনই তো, তারপর আমি আপনাকে এই বন্ধন থেকে চিরতরে মুক্তি দিয়ে দিব। কথাগুলো বলেই সাথীটা বিছানা থেকে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। তনয়ের হাত ধরে আবার বসিয়ে সাথীটার মুখটা নিজের দিকে নিল। রাগে তনয়ের চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। সাথীটাকে উদ্দেশ্য করে বলল, কি যেন বলছিলে, আরেকবার বলো। বন্ধন থেকে মুক্তি? কি বলছিলে এসব? সাথীটা তনয়ের হাত থেকে নিজেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ হয়। তনয়ের চোখের দিকে তাকাতেই ওর ভয় হতে থাকে। তনয়ের এমন রূপ দেখে ওর আত্মা শুকিয়ে যায়। সাথীটার শুকনো কণ্ঠে সাহস সঞ্চার করে বলল, ডিভোর্স। কথাটা বলার সাথে সাথেই সাথীটা কিছু বুঝে ওঠার আগে ওর গালে একটা থাপ্পড় পড়ল। তনয়ের হাতের কয়েকটা আঙ্গুলের দাগ সাথে সাথে স্পষ্ট হয়ে উঠল ফর্সা গালের উপর। তনয় নিজের দাগটাকে কন্ট্রোল করতে পারছে না। তুমি এসব করে কি প্রমাণ করতে চাইছো? মহান শাস্তি চাইছো? আমাদের সম্মানের কথা বাদ দিলাম, নিজের বাবা মায়ের কথাটা ভাববে না একবার? বিয়েটাকে ছেলে খেলা মনে হয় তোমার কাছে? যখন খুশি করলে, যখন খুশি ভেঙে দিলে, তারপর যে কি হবে তা একবারও ভেবে দেখেছো? সবার অনুভূতির কোনো মূল্য নেই তোমার কাছে? তনয়ের কথা শুনে সাথীটা এতক্ষণে চোখে জলগুলোকে মুক্ত করে দিল। তারপর কান্না করতে করতে বলল, বাহ, আপনি সবার দিকটা দেখছেন, অথচ আমার দিকটা একবারও ভেবে দেখেছেন? সবাইকে খুশি রাখবো, আর দিন শেষে আমার কি হবে? আমার খুশিগুলো নিজের খুশি বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার মানে জানেন? সবাইকে ধোকা দেওয়া। যেদিন তারা সত্যি এটা জানতে পারবে, সেদিন তারা কি নিজেদের ক্ষমা করতে পারবে? অভিনয় আপনি করতে পারলেও আমি পারবো না। আমি চাই না আমার জন্য কারোর লাইফ নষ্ট হোক, আর এতে শুধু আমার নয়, আপনারও ভালো হবে। আপনি আপনার ইচ্ছা মতো মুক্ত জীবন যাপন করতে পারবেন। তুমি আবারও সেই কথা বলছো? আমি তোমার সাথে আমার সম্পর্কটাকে হ্যান্ডেল করতে চাইছি, আর তুমি সব বিগড়ে দিতে চাইছো। আমার কথাটা তো আগে শুনবে নাকি? নিজের খুশি দিয়ে সবসময় সবকিছু বিচার করা যায় না, মাঝে মধ্যে নিজের খুশিটাকে বিসর্জন দিতে হয়, এটাই তো জীবন। কিন্তু আমি চাই না আমার জন্য আপনার লাইফ। এটুকু বলতেই তনয় সাথীটাকে থামিয়ে দিয়ে বলল, নেক্সট টাইম এই ধরনের কথা যেন না শুনি। আমাকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে নেক্সট টাইম আর এমনটা হবে না। সরি ফর দ্যাট। আমাকে আর কখনো রাগাবে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কথাগুলো বলেই বিষণ্ণ মনে রুম থেকে বের হয়ে যায় তনয়। সাথীটাকে মারাটা ঠিক হয়নি, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারছিল না তনয়। সবাই কত আশা করে আছে যে তনয় সাথীটার খেয়াল রাখবে, আর ওই মেয়েটা দু লাইন বেশি বুঝে, যার কারণে এমনটা হয়ে গেল। তনয় নিজের উপরেই প্রচুর রাগ হচ্ছে। তনয় চলে যেতেই গালে হাত দিয়ে বসে থাকে সাথীটা। তনয়ের সাথে কেন এমন করছে? না তো ওকে সহজে গ্রহণ করছে, আর না তো বর্জন করতে চাইছে। তনয় আসলে কি চাই বুঝতে পারে না সাথীটা। একজন মানুষের এত দ্রুত মুড সুইং হয় কিভাবে, তার সাথীটার মাথায় আসে না। ঘুমোতে যাওয়ার আগে তনয় ভাবলো যে রিয়ার সাথে একবার কথা বলা উচিত। কাল রাত থেকে একবারও কথা বলেনি।
মেয়েটা এতবার ফোন করেছে, কিন্তু ফোন ধরে তনয় কি বলবে তাই বুঝতে পারছে না। তারপরেও কিছুটা দ্বিধা নিয়ে রিয়াকে কল করলো। রিয়া কল রিসিভ করেই যা বললো তার শোনার জন্য তনয় মোটেও প্রস্তুত ছিল না। বাহ তনয়, বিয়ে করে বউ নিয়ে খুব মজা করছো তাই না? আমাকে একবার জানারও প্রয়োজন মনে করলে না। অবশ্য আমাকে জানালে তো আর তোমার মনের আশা কখনো পূরণ হতো না, লুচ্চা। রিয়া, তুমি এসব কি বলছো? আমি বিয়ে করেছি এ কথা তুমি কি করে জানলে? কেন, আমাকে জানাতে চেয়েছিলে নাকি? দুজনে জীবন নষ্ট করার ধান্দায় ছিলে মনে হয়। বাট তোমার সেই আশাটার কোনোদিন পূরণ হবে না বাটপার। আমি সবটা জেনে গেছি। তুমি এতটা নীচ প্রকৃতির ছেলে তা আমার জানা ছিল না। আর তোমার চাচাতো বোনটাও তোমার মতো ফার্স্ট। যেমন তেমন তোমাদের জুটিটা বাংলাদেশের বেস্ট জুটি হওয়ার দরকার ছিল। দুশ্চরিত্র ছেলের জন্য একটা দুশ্চরিত্র মেয়ে, পারফেক্ট। তনয় এবার প্রচুর রেগে যায়। রিয়াকে একটা ধমক দিয়ে বলে, দেখো রিয়া, আমি তোমাকে ঠকাতে চাইনি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুই সাবিকার চরিত্র নিয়ে কেন কথা বলছো? তুমি এসব জানলে কি করে? রুবেল বলেছে, কাল তো নিজের চোখে সব দেখেছে আর নিজের কানে সব শুনেছে তোমাদের দুজনের কাহিনী। ওই রকম মেয়েদের জন্য পুরো নারী জাতির বদনাম হয়ে যায়। অবশ্য মেয়েটাই বা কি করবে তোমাকে দেখে। আর কিছু বলার আগেই তনয় রেগে গিয়ে রিয়াকে থামিয়ে দিয়ে বলে, আরেকবার সাবিকার চরিত্র নিয়ে কথা বললে আমি ভুলে যাবো যে আমি তোমাকে ভালোবাসি। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমিও আমাকে ভুল বুঝলে। আমি ভেবেছিলাম যে আর কেউ বিশ্বাস করুক বা না করুক, অন্তত তুমি আমাকে বিশ্বাস করবে। তুমি তো জানো আমি কেমন ছেলে, কিন্তু তুমিও অন্য সবার মতোই। কেন, তুমি কি ভেবেছিলে তুমি একটা মেয়ের সাথে নোংরামি করবে, তারপর কাহিনী করে তাকে বিয়ে করবে, আর আমি তোমাকে সাদরে গ্রহণ করে নেব? এমনটা ভেবেছিলে তাই তো? কিন্তু তোমার যে আশা ঘুরে বালি। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কোনো স্বপ্নেও ভেবো না। তোমার মতো ছেলের সাথে কথা বলাও পাপ। কথাগুলো বলেই ফট করে কলটা কেটে দেয় রিয়া। রুবেল জানে যে তনয় কেমন ছেলে, তারপরও রিয়াকে এসব কথা কি করে বলতে পারলো? কালকে রুবেলকে বলাই ভুল হয়েছিল, কিন্তু রুবেল বলল আর রিয়া সেটাই বিশ্বাস করে নিল। এই জেনেছে রিয়া ওকে। ও ভেবেছিল যাকে এত ভালোবাসে সে অন্তত ওকে বুঝবে, কিন্তু রিয়া ওকে ভুল বুঝলো। এতদিন ও কাকে ভালোবেসেছে? ওর ভালোবাসা কি মিথ্যে ছিল? অন্তত আসল ঘটনাটা কি সেটা শুনে তারপর জাজ করতো তনয়কে। কিন্তু ও এদের মুখে শোনা কথাটাই বেশি গুরুত্ব দিল। রাগটাকে কন্ট্রোল করতে না পেরে হাতের ফোনটাই ছুঁড়ে ফেলে দিল। তা ছাদের উপরে পড়তেই ভেঙে ব্যাটারি আর কাভার গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারদিকে। তারপর ভাঙা ফোনটাকে ওখানে ফেলেই রেগে ছাদ থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাত হলেই সব কথা যেন বেশি করে মনে পড়তে থাকে। এখন যেমন শাফিকার ওর বাড়ির কথা মনে পড়ছে, তো সানিয়ার সাথে করা খুনসুটি, ওর বাবা মায়ের সাথে মজা করা, গ্রামের মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো, সব স্মৃতিটা যেন কি করেছে। এসব ভাবতেই চোখের কোণা থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ঘুম যেন আসতেই চাইছে না। তারপর একা দিনে আরো খারাপ লাগছে। তনির ওখানে গিয়েছিল, তাড়িয়ে দিল, বললো এখন থেকে রাতে ও রুমে ন জ্বালাও। অথচ তনয়ও অনেকক্ষণ হলো কোথায় যেন গেল বের হয়ে। মনে হলো খুব জরুরি কাজ আছে। তনয় রুমে এসে দেখলো যে সাথীটা ঘুমিয়ে পড়েছে। রিয়ার সাথে কথা বলে ভীষণ জেগে আছে তনয়। রুমে এসে সাথীটাকে দেখে ওর রাগটা দ্বিগুণ হয়ে গেল। যে মেয়েটার জন্য ওর জীবনে এত সমস্যা সে আরামে ওর পিছনে ঘুমাচ্ছে, এটা যেন ওর সহ্য হচ্ছে না। তনয় রুমে এসে বুঝতে পেরে সাথীটা চোখ খুলে বলল, কোথায় ছিলেন এতক্ষণ? কথাটা বলতে না বলতেই তনয় যেন তেলে বেগুনে ছাপ করে উঠল। কেন, তোমাকে সেই কৈফিয়ত দিতে হবে নাকি? আমার জীবনে তছনছ করে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, আবার আমার কাছে কৈফিয়ত চাইছো? তোমাকে মানা করেছি না আমার পার্সোনাল লাইফে একদম ইন্টারফেয়ার করবে না? একটা কথা একবার বলে কেন যায় না? তোর মুখটা দেখলে আমার রাগে গা জ্বালা করে। নিজের ওই মুখটা আমার থেকে লুকিয়ে রাখো চেষ্টা কর। আমি যতক্ষণ রুমে থাকি ততক্ষণ আমার আশেপাশে থাকবে না বেশি। তোমাকে দেখলে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। কথাগুলো বলেই তনয় বেলকনিতে চলে গেল। সাফিকা বোবার মতো ওর দিকে তাকিয়ে আছে। ও তো শুধু জানতে চেয়েছিল যে এতক্ষণ কোথায় ছিল। এটা জানতে চাওয়াটা কি খুব বড় অপরাধ? সাফিকা নিজেরও প্রচুর রাগ। এখানে আসার পর থেকে সব সময় রাগের আগুনটাকে ছাইচাপা দিয়ে রেখেছিল, কিন্তু এখন আর যেন তা চাপা থাকতে চাইছে না। তারপরেও সাফিকা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে চোখ বন্ধ করে শুয়ে পড়লো। একটু পরেই তনয় এসে ওর পাশে শুয়ে পড়লো। সাফিকা আর একটা কথাও বলছে না। তনয় সাফিকাকে বকা দেওয়ার পর থেকে এই নিজেই আবার অনুতপ্ত হয়। রিয়ার রাগগুলো সব সাফিকার উপরে চাপিয়ে দিয়ে যেন ওর রাগটা অনেকটাই কমে গেছে। তাই সাফিকার সাথে কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য বলল, তোমাকে আমি আবারও বলছি,
আমার রাগ হয় এমন কোনো কাজ করবে না। আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। তারপরও এটুকু বলেই থেমে যায় তনয়, কারণ এখন সাফিকা এমন কিছু করেনি যার কারণে ও সাফিকাকে এত কথা শোনালো। তনয়ের এই স্বাভাবিক আচরণে সাফিকার রাগটা কমার বদলে আরো বেড়ে গেল। ও তনয়ের দিকে ঘুরে বলতে লাগলো, আমাকে আপনার কি মনে হয় বলুন তো? একটা পুতুল? আমাকে করুণা করে বিয়ে করেছেন, থাকতে দিচ্ছেন, তাই বলে কি আমি আপনার কেনা গোলাম হয়ে গেছি? যখন ইচ্ছা হবে ভালো ব্যবহার করবেন, যখন ইচ্ছা হবে খারাপ ব্যবহার করবেন। আমি কি মানুষ না নাকি? দুঃখ কষ্ট আমারও আছে। আপনি বারবার আপনার জীবন তছনছ হওয়ার কথা বলছেন। আচ্ছা, আমি আপনার কি তছনছ করেছি বলতে পারবেন? আমি আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করে দিয়েছি, নাকি আপনার... এটুকু বলতে তনয় নিজের জাতি কন্ট্রোল করে বলল, তুমি এখনো বুঝতে পারছো না তুমি কি তছনছ করেছো, নাকি না বোঝার নাটক করছো? আমি রিয়াকে ভালোবাসতাম, শুনেছো এবার? আমি শুধু রিয়াকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য রিয়াও আমাকে ভুল বুঝলো। অন্য সবাই আমাকে ভুল বুঝেছে। এতে আমি যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি আমি রিয়ার ব্যবহারে। ও আমাকে ভুল বুঝেছে। বুঝতে পারছো তুমি ব্যাপারটা? সাফিকা তনয়ের মুখে রিয়ার নাম শুনে যেন আকাশ থেকে পড়লো। ওর বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তনয়কে পছন্দ করে না সেটাও মেনে নিয়েছিল, কিন্তু অন্য একটা মেয়ের জন্য ওর সাফিকাকে এতগুলো কথা শোনাচ্ছে, এটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। ওর মন চাইছে এক্ষুনি ছুটে গ্রামে চলে যেতে। যা হওয়ার হবে। ওখানে রিমন্ত বাইরে গেলে শুধু বিরক্ত করে, কিন্তু এখানে ঘরের মধ্যে ও যে মানসিক চাপের শিকার হচ্ছে, না পারছে কাউকে বলতে, আর না পারছে এসব আর সহ্য করতে। রুমের বাইরেও চাচির কালো মুখ সহ্য করে, আবার রুমের ভেতরে তনয়ের তিক্ততা আর নিতে পারছে না ও। আমাকে মাফ করবেন যে আমি না জেনে শুনে আপনার ভালোবাসার মাঝে ফাটল ধরিয়েছি। আমি না থাকলে যদি আপনার সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমি আর সেটা বাড়াতে চাই না। আপনি কালকে যদি একবার আমাকে এই কথাটা জানাতেন যে আপনি কাউকে ভালোবাসেন, তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করার জন্য রাজি হতাম না। আর বড় আব্বুর কথা রাখতে না হলে তো আমি... এটুকু বলেই থেমে যায় সাফিকা। ওর দু চোখ ভর্তি তনয়ের জন্য ঘৃণা জমে ওঠে। একটা মানুষকে এতটা বহুরূপী কেন হতে হবে? আজকে ওর বাবা মায়ের সাথে গ্রামে যেতে দিতে পারলেই হতো, তাহলে এত কথা শুনতে হতো না সাফিকাকে। এর মধ্যে তুমি আবার বাবাকে কেন টেনে আনছো? সাফিকা এখন কি করে বলবে যে তনয়ের বাবাই সাফিকাকে জোর করেছিল তনয়কে বিয়ে করার জন্য? কারণ সাফিকার পেছনে সবাই যেভাবে লেগে আছে, তাতে উনি ভয়ে ছিল যে এখানেও যখন এত বাজে ভাবে ওর বিয়েটা ভাঙলো, তার মানে যেখানেই যাক কেউ একজন আছে যে ওর ক্ষতি চাই। আর এ কারণেই সাফিকাকে গ্রামে পাঠাতে সাহস পায়নি। হয়তো ওখানে ওর জন্য নতুন কোনো বিপদ অপেক্ষা করছে। কি হলো, এখনো কিছু বলছো না কেন? হ্যাঁ, বড় আব্বুর কথাতেই আমি আপনাকে বিয়ে করেছি, কারণ তিনি আমাকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে চাচ্ছিলেন না। বাহ, আমার বাবাকে তো ভালোই হাত করে নিয়েছো। তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের ছেলেটাকেই জাহান্নামের দিকে ঠেলে দিলেন। আরে ভাই, কোনো ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিলেই তো হতো। এটুকু বলেই গল্পের বিরোধ থেমে গেল। পরেরটুকু কেন বললেন না? কে বিয়ে করতো আমাকে? আর সে বিয়েটা ভাঙাতে এত সহজ হতো? কারণ এখন তো আমি একটা কলঙ্কিতা মেয়ে, যার এত বড় একটা কলঙ্ক, তাকে কে বিয়ে করবে? আপনি সুখী আছেন আমাকে বিয়ে করে? আপনি তো জানেন আমি কেমন মেয়ে। তনয় আর কিছুই বলতে পারে না। সাফিকা বলতে লাগলো, আমি কালকে গ্রামে চলে যাব, ঘর বন্দি হয়ে থাকবো। তবু এইসব আমি আর সহ্য করতে পারছি না। একদিনেই আমি হাঁপিয়ে উঠেছি। এর পরের দিনগুলো কিভাবে কাটাবো এখানে? যে আমাকে ভরসা দিয়ে রেখে দিল, সেই যদি এমন করে তাহলে... সরি, রিয়ার সাথে কথা বলে মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। কারোর সাথে রাগলে সেই রাগটা এখন থেকে আমার উপরেই ঝাড়বেন বলে ঠিক করে ফেলেছেন মনে হচ্ছে। সরি বললাম তো। সরি দিয়ে সবকিছু সমাধান হয় না মিস্টার তনয়। আর আপনি ভালোবাসার কথা বলছেন, যে ভালোবাসায় একে অপরের প্রতি বিশ্বাসটাই নেই, তাকে আপনি ভালোবাসা বলছেন? যাকে ভালোবাসেন সেই যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে সেই ভালোবাসার কি মূল্য থাকতে পারে? তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ধোঁকা দিলে তুমি কি করতে? তুমি কি তাকে ভুল বুঝতে না, এমনি এমনি মাফ করে দিতে তাকে? আপনি কি সত্যি কোনো ভুল করেছেন? আপনি তাকে সত্যিটা বলার পরেও যদি আপনাকে বিশ্বাস না হয়, তাহলে একবার অন্তত সত্যিটা যাচাই করা উচিত ছিল। আপনি কেমন ছেলে তা ওই মেয়েটার ভালো করেই জানার কথা।
এত বড় একটা জঘন্য কাজ আপনি করতে পারেন, তা সে এত তাড়াতাড়ি কি করে বিশ্বাস করে নিল? তনয় আর কিছু না বলে একদম চুপ হয়ে গেল। সাফিকাও চুপ হয়ে যাওয়ায় রুমে পিনপত নিরাপত্তা বিরাজ করতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে সাফিকা ওর চাচির সাথে নাস্তা বানাচ্ছে। ওর চাচি ওর সাথে একটা কথাও বলছে না। সাফিকা ব্যাপারটা হজম করার চেষ্টা করছে। তন্নি নাস্তা করে কলেজে চলে গেছে। তনয় আর ওর বাবাও অফিসে চলে গেছে। সাফিকার চাচি নিজের রুমেই আছেন। সাফিকা সেখানে যেতে সাহস পাচ্ছে না। নিজের রুমে একা একা দম বন্ধ হয়ে আসছে সাফিকার। বিয়ের আগে সারা দিন ও চাচির পাশেই থাকতো, সময় কেটে যেত। কিন্তু এই বিয়েটা যেন ওর জীবনে অমাবস্যার চাঁদ হয়ে ঘুরে ধরেছে। দুপুরেও চুপচাপ তমালের মায়ের সাথে সাফিকা রান্না বান্না করলো। তারপর নামাজ কালাম পড়ে তন্নির সাথে দুপুরের খাবার খেলো। তন্নি দুপুরের দিকে কলেজ থেকে ফেরায় সাফিকা যেন দেহে প্রাণ ফিরে পেল। তন্নির সাথে কথা বলে সাফিকার নিজেকে একটু হালকা মনে হয়, ভালো লাগা কাজ করে। তনয় আজ সকালে ওর সাথে একটা কথাও বলেনি। ওর চাচা অবশ্যই ওর চাচিকে বারবার সাবধান করে দিয়ে গেছে যেন সাফিকার সাথে কোনো ঝামেলা না করে। সাফিকা বুঝতে পারছে না যে এভাবে আর কয়দিন চলবে। একদিনেই ও অতিষ্ঠ হয়ে উঠেছে। এভাবে চলতে থাকে ও পুরোপুরি পাগল হয়ে যাবে যে। তনয় ফোন আর সিম দুইটা চেঞ্জ করেছে। নতুন সিম থেকে রিয়াকে আরো একবার কল করেছিল দেখা করে সবটা বলার জন্য, কিন্তু রিয়া ওর কোনো কথা না শুনেই কল কেটে দিয়েছে। তনয়ের সাথে ও আর কোনো কথা বলতে চায় না, এটাই স্বাভাবিক। একদিক দিয়ে দেখতে গেলে তনয় তো রিয়াকে ধোঁকা দিয়েছে, আর একজন ধোঁকাবাজের সাথে কেইবার সম্পর্ক রাখতে চায়, তার উপর ও আবার বিবাহিত। সাফিকাকে দেখলেই তনয় রিয়ার কথা মনে পড়ে যায়, রাগ উঠে যায়, কিন্তু অনেক কষ্টে রাগগুলোকে কন্ট্রোল করে। সাফিকাও নিজেকে যথাসম্ভব তনয়ের থেকে দূরে রাখার চেষ্টা করে। তুষার সে সকালে নাস্তা করে বের হয় আর অনেক রাতে বাসায় ফেরে। সাফিকার বিষণ্ণ মুখটাও দেখতে পারে না। ও বুঝতে পারে যে সাফিকা তনয়ের সাথে সুখে নেই, তারপরেও কিছু করতে পারে না। সবাই জানে যে পরিস্থিতির মুখে পড়ে তুষার সাফিকাকে বিয়ে করতে চেয়েছিল। কেউ যদি এটা জানতে পারে যে তুষার সাফিকাকে পছন্দ করত, তাহলে ব্যাপারটা সাফিকার জন্য আরো জটিল হয়ে যাবে। এভাবেই কেটে যায় 2 মাস। সাফিকা, তনয় আর তুষারের জন্য এই 2 মাস যেন 2 বছরের মতো। সাফিকা এখনো জানতে পারেনি যে ওর বিয়ে ভাঙার পেছনে কে ছিল। এর মধ্যে তনয়কে একবার জিজ্ঞেস করেছিল, ও কিছুই জানায়নি। তনয়ের দিনগুলো বিষময় হয়ে উঠেছে। ওর সাথে সাথে ও সাফিকার জীবনটাও বিষিয়ে তুলেছে। রিয়া বিয়ে করে নিয়েছে, স্বামীর সাথে প্রতিদিন ছবি আপলোড দেয়। তা তনয়কে আরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। রিয়ার সাথে কথা বলার পর থেকে তনয় আর রুবেলের সাথে কথা বলেনি। আজ কি মনে করে সেদিন অফিসে চলে গেল দেখা করতে। তনয়কে দেখে রুবেল হাসি মুখে বলল, কি ব্যাপার বন্ধু, বিবাহিত জীবন কেমন যাচ্ছে তোর? তনয় রুবেলের সামনে চেয়ারে বসে কোমল সুরে বলল, তুই এমনটা কেন করলি? কেন মিথ্যে বললি? কারণ আমি রিয়াকে ভালোবাসতাম। আমার আর রিয়ার মাঝে তুই চলে এসেছিলি। আমি প্রপোজ করার আগে তুই ওকে প্রপোজ করে দিস, আর রিয়াও রাজি হয়ে যায়। এর আগে অনেক চেষ্টা করেছি তোদের ব্রেকআপ করানোর জন্য, কিন্তু পারিনি। এবার এমন একটা চাল দিলাম, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না। শুধু রিয়াকে নয়, সবাইকে মিথ্যাটা আমিই বলেছি। চালটা যে এভাবে কাজে লেগে যাবে বুঝতে পারিনি আমি। তো রিয়াকে পাওয়ার আর কোনো সুযোগ রাখলাম না। এখন রিয়া সত্যিটা জেনেও কোনো লাভ নেই। তুইও বিবাহিত আর রিয়াও। আমি রিয়াকে পাইনি, তোকেও পেতে দিলাম না। ওর কথা শুনে তনয়ের প্রচন্ড রাগ হতে লাগলো। যাকে ও নিজের ভাইয়ের মতো ভাবে, সেই ওকে এতটা ঘৃণা করে। ও কখনো কল্পনাও করতে পারেনি যে রুবেল রিয়ার জন্য ওর সাথে এমনটা করবে। তার মানে এসবের পেছনে রুবেল ছিল। ওরা রিয়ার কারণে সাফিকার জীবনটা নষ্ট হয়ে গেল, আর ও নিজের জীবনের জন্য সাফিকাকে দোষারোপ করে যাচ্ছিল। সাফিকা সত্যিটা জানতে পারলে কি ওকে ক্ষমা করবে? কিন্তু এতে তো ওর কোনো হাত নেই। রুবেলের কথা শুনে ক্ষেপে গিয়ে তনয়কে মারার জন্য হাত তুলল, কিন্তু রুবেল তনয়ের হাতটা খপ করে ধরে ফেলল। তারপর আস্তে আস্তে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে মারলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? রিয়াকে তো আর পাবি না। তবে রিয়াকে পেয়েছিস, সে তো রিয়ার তবে যাকে পেয়েছিস সে তো রিয়ার চেয়েও সুন্দরী। তোর তো ভাগ্য খুলে দিয়েছি আমি। ওরকম রূপবতী বউ কয়জনের কপালে জোটে বল? তনয় নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, সাফিকার সম্পর্কে আর একটা কথা বলবি না। তোর মতো মানুষের মুখে ওর মতো নিষ্পাপ মেয়ের নাম মানায় না। রুবেল মুচকি হেসে বলল, বাহ, বউকে অনেক ভালোবাসিস মনে হয়। তাহলে রিয়ার কথা এতদিনে ভুলে যাওয়ার কথা।
আমি তো ভাবলাম যে আমাকে থ্যাঙ্কস দিতে এসেছিস। উপস সরি। তুই তো এর আগেই জানতি না যে এসব কিছুর পেছনে আমিই ছিলাম। এখন সত্যটা লুকিয়ে কোনো লাভ নেই, তাই বলে দিলাম। আমার কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। তুই আমাকে কখনো বন্ধু ভাবিসনি, তাই না? ভাবতাম, তবে রিয়ার সাথে রিলেশনের আগে সবচেয়ে কাছের মানুষ ভাবতাম তোকে, নিজের ভাইয়ের মতো। কিন্তু রিয়াকে যখন প্রপোজ করলি তখন থেকে তুই আমার শত্রু হয়ে উঠেছিলি। আর তোর চাচাতো বোনের বিয়েতে আমাকে জড়িয়ে আরো বড় ভুল করেছিস। তাদেরকে তোর সম্পর্কের মিথ্যাগুলো আমি বলেছিলাম। তারা বিশ্বাস না করেও কোথায় যাবে? কলটা তো তোর নাম্বার থেকেই করেছিলাম। তোর বাবা কি এমনি এমনি তোর সাথে শাফিকার বিয়ে দিতে চাচ্ছিল? কারণ তিনি তো এটাই জানেন যে কলটা তুই করেছিলি। বলে আবার হাসতে লাগলো রুবেল। তাও নয়, রাগে কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। নিজের হাতটা মুঠো ধরে জোরে করে টেবিলে মারতেই টেবিলের ওপরের কাঁচটা টুকরো হয়ে গেল, আর তনয়ের হাতের মধ্যেও কাঁচের কয়েকটা টুকরো বিঁধে গেল। ওই অবস্থাতেই তনয় রুবেলদের অফিস থেকে বের হয়ে গেল, আর শেষ একটা কথা বলল। কাজটা তুই মোটেও ঠিক করিসনি রুবেল। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। এতগুলো জীবন নষ্ট করে তুই কখনো সুখী হতে পারবি না। রুবেলের কথা শুনে তখনও হাসছে আর বলল, ভাঙা কাজটা না হয় আমি পাল্টে নেব, কিন্তু তোর জীবনটা তুই তো আর পাল্টাতে পারবি না। ওখান থেকে বের হয়েই তনয় হাতে ব্যান্ডেজ করে বাসায় চলে গেল। অফিস থেকে আজ দুপুরেই বের হয়েছিল, তাই আজ তাড়াতাড়ি বাসায় ফিরল। আর অফিসে যাওয়ার মুড ছিল না। শাফিকা খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছিল। টনি কোচিং এ গিয়েছে। তনয়ের মা নিজের রুমেই শুয়ে আছেন। তুষার বাসায় নেই। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল শাফিকার। এই সময়টাতে সাধারণত কেউ আসে না। ঘুম চোখে শাফিকা দরজা খুলেই অবাক হয়ে গেল। তনয়ের ডান হাতে ব্যান্ডেজ দেখে আরো অবাক হয়ে গেল। শাফিকা দরজা বন্ধ করে অস্থির হয়ে বলল, হাতে কি হয়েছে? আর এত তাড়াতাড়ি ফিরলেন যে, কিছু হয়েছে? রুমে ঢুকতে ঢুকতে আগে রুমে যেতে দেবে নাকি এখানেই জেরা করতে থাকবে? তনয়ের এই কথা শুনে শাফিকা একদম চুপ হয়ে গেল। তনয় ঠিক করে নিয়েছে আজ থেকে শাফিকার সাথে আর কোনো খারাপ ব্যবহার করবে না। রিয়া যদি বিয়ে করে নিয়ে ভালো থাকতে পারে, তাহলে ও কেন পারবে না? এখানে রিয়ার যেমন কোনো দোষ নেই, তেমনই শাফিকা বা তনয়েরও কোনো দোষ নেই। তাহলে ও কেন শুধু শুধু শাফিকাকে কষ্ট দিবে? ও নিজের জন্য শাফিকার জীবনটা নষ্ট হতে দিবে না। রুমে ঢুকে নিজের মেজাজটাকে একটু ঠান্ডা করে শাফিকাকে উদ্দেশ্য করে বলল, এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবে আমায়? খুব পিপাসা পেয়েছে। তনয় এই প্রথম নিজে থেকে শাফিকার কাছে কিছু চাইলো। শাফিকা খুশি মনে দৌড়ে চলে গেল পানি আনতে। পানি এনে তনয়কে দিতেই বলল, থ্যাঙ্কস। শাফিকা অবাক হয়ে বলল, কেন, কি? আমার জীবনে আসার জন্য। তনয়ের এই কথাটা শুনে শাফিকা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। অবাকে চরম সীমায় পৌঁছে গেল ও। নিজের কপালে হাত দিয়ে দেখতে লাগলো যে ও কোনো ঘোরের মধ্যে আছে কিনা, ও অসুস্থ কিনা। কিন্তু ও তো পুরোপুরি ঠিকই আছে। বুঝতে পেরে ধপ করে বিছানার উপর বসে পড়ল। তারপর উঠে গিয়ে তনয়ের কপালে হাত দিয়ে দেখলো যে ও সুস্থ আছে কিনা। তারপর অবাক হয়ে বলল, আপনি কি অসুস্থ নাকি মাথায় আঘাত লেগেছে? ড্রিঙ্কস করেননি তো? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? তনয় শাফিকাকে এই প্রথম নিজের বুকে টেনে নিয়ে বলল, তুমি এত অস্থির কেন হচ্ছ? আমি ঠিক আছি। আমি সৎজ্ঞানে এই কথাটা বলেছি। সত্যি আমি ধন্য যে তোমার মতো কাউকে আমার জীবনে পেয়েছি। আমার জন্য তোমার অনেক কষ্টে কেটেছে এই কয়দিন। আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। তনয়ের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে শাফিকা। খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে ও। চোখের কোণ বেয়ে এক ফোঁটা সুখের নোনা জল গড়িয়ে পড়ল। তবে তনয়ের এই আচমকা পরিবর্তনে কিছুটা ভয়ও আছে শাফিকা। তনয় কি সত্যি রিয়াকে ভুলে ওকে আপন করে নিয়েছে, নাকি ওর মোট সুইং এর জন্য এমনটা করছে? দেখা যাবে এখন নিজের বুকে টেনে নিচ্ছে, একটু পরে আবার ওকে ছুঁড়ে ফেলে দিবে। এসব কথা মনে হতেই তনয়ের বুক থেকে যেন ছিটকে পড়লো শাফিকা। শাফিকার এমন করায় তনয়ের হাতে আঘাত লাগলো। আরো ব্যথা পেয়ে বলল, কি করছো? হাতে লাগছে তো। শাফিকা তনয়ের হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আসলে আপনার এমন ব্যবহার দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। তনয় মুচকি হেসে বলল, হাতে কি হয়েছে তা শুনবে না? নাকি আমার কোনো কিছু নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই? শাফিকা